অলরাইট, সো আমরা এখন ডিরেক্ট ম্যাটেরিয়াল বাজেট করব। এখানে এক্সারসাইজ 8.3 তে যে কোয়েশ্চেন দেওয়া আছে সেটাতে একটু পরে আসি। আমরা আগে এটার ফরম্যাটটা বোঝার ট্রাই করি। দেখেন যে ডিরেক্ট ম্যাটেরিয়াল বাজেট আসলে কিভাবে আমরা প্রিপেয়ার করব। সো এই ফরম্যাটে প্রত্যেকটা আইটেমের প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন এগুলো আমরা ফোকাস করি। খেয়াল করলে দেখতে পাবেন আমরা যে বাজেট করছি আলটিমেটলি কিন্তু অ্যান্সার সেটাই আসবে। আমরা যখন ডিরেক্ট ম্যাটেরিয়াল বাজেট করছি দেখেন আলটিমেট অ্যান্সার কিন্তু আমাদের কতটুকু ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেজ করতে হবে বা তার কস্ট কত হবে সেটা আমরা জানতে ইন্টারেস্টেড। ওকে, সো ডিরেক্ট ম্যাটেরিয়াল বাজেট করা মানে হচ্ছে আমার ডিরেক্ট ম্যাটেরিয়ালের কস্ট কত হবে সেটা বের করা। একইভাবে ডিরেক্ট লেবার যখন আমরা করব তখন দেখব যে ডিরেক্ট লেবার বাজেটের পারপাস হচ্ছে ডিরেক্ট লেবারের জন্য আমার কত কস্ট হবে সেটা বের করা। অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেটেও সেম, ম্যানুফ্যাকচারিং ওভারহেডের জন্য আমার কত কস্ট বা ক্যাশ পেমেন্ট হবে সেটা বের করা। ওকে, অ্যান্ড উপরে যেটা আমরা দেখেছি যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই তিনটা কিন্তু আমাদের প্রোডাকশন কস্ট, রাইট? তো তার পার্ট হিসেবে ডিরেক্ট ম্যাটেরিয়ালটাও যেহেতু আমাদের প্রোডাকশন কস্ট, দ্যাটস ওয়াই শুরুটা করব কিন্তু কতটুকু প্রডিউস করব সেটা দিয়ে। ঠিক কিনা? আমরা যতটুকু প্রোডাকশন করব আসলে ততটুকুই আমাদের ম্যাটেরিয়াল দরকার। এর বেশি ম্যাটেরিয়াল যদি আমরা স্টোর করে রাখি আমাদের আননেসেসারি স্টোরেজ কস্ট হবে, নষ্ট হয়ে যেতে পারে। এর কম যদি আমরা ম্যাটেরিয়াল স্টোর করি আমাদের যে টার্গেটেড প্রোডাকশন সেটা আমরা করতে পারবো না। সো আমাদের অপটিমাল লেভেলের ডিরেক্ট ম্যাটেরিয়াল মেনটেন করতে হবে। অপটিমাল মিন্স যতটুকু আমি প্রোডাকশন করতে চাই। সো আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল কতটুক আমরা কিনবো সেটা কিন্তু ফোকাস করবে আমরা কতটুক প্রোডাকশন করতে চাই সেটার উপর। তো এই জন্য রিকোয়ার্ড প্রোডাকশনটা হচ্ছে আমাদের শুরুতে এই ফরম্যাটে থাকবে। ওকে, অ্যান্ড আপনাদের আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের ইনভেন্টরি বা ম্যাটেরিয়াল আসলে তিনটা ক্যাটাগরিতে আমরা ডিভাইড করে থাকি। একটা হচ্ছে গিয়ে র ম্যাটেরিয়াল, ওকে, র ম্যাটেরিয়াল। একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, আরেকটা হচ্ছে আমাদের ফিনিশড গুডস। ওকে, এই র ম্যাটেরিয়াল হচ্ছে যেটা দিয়ে আপনি প্রোডাকশন শুরু করবেন 0% আর কি। ফিনিশ গুডস হচ্ছে যেটা আপনার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল 100%। অ্যান্ড ওয়ার্ক ইন প্রসেস হচ্ছে এই 0 আর 100-এর মাঝামাঝি কাজ আর কি। ঠিক আছে, যেমন লাস্ট ক্লাসে বলেছিলাম যে একটা বিল্ডার্স কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানির জন্য কিন্তু তার বিল্ডিং হচ্ছে তার ইনভেন্টরি। তো সেই ক্ষেত্রে তার র ম্যাটেরিয়াল হয়ে যাবে তার ইট, তার বালি, তার সিমেন্ট, তার রড। ওকে, তার ওয়ার্ক ইন প্রসেস হয়ে যাবে যদি সে 10 তলা বিল্ডিং বানাতে চায় বা কমপ্লিট করতে চায় তাহলে একতলাও হচ্ছে তার ওয়ার্ক ইন প্রসেস, 10% কমপ্লিট হয়েছে। 3 তলাও হচ্ছে তার ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, 30% কমপ্লিট হয়েছে। 9 তলাও হচ্ছে তার ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, 90% কমপ্লিট হয়েছে। পুরো 10 তলা বিল্ডিং যখন রেডি হয়ে যাবে এটাকে আমরা ফিনিশড গুডস বলবো, কারণ ফিনিশড গুডসের বৈশিষ্ট্য হচ্ছে এটা রেডি ফর ডেলিভারি। ওকে, অথবা রেডি ফর সেল। ঠিক আছে, মাথায় রাখবো। সো আমরা হচ্ছে আলটিমেটলি কতটুকু ফিনিশ গুডস বা প্রোডাক্ট প্রডিউস করতে চাই তার উপর ডিপেন্ড করবে কস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়ালস। যদি এক্সাম্পল দিয়ে বলি, ফিনিশ গুডস যদি আমরা ফর এক্সাম্পল কনসিডার করি হচ্ছে গিয়ে পেপার। ওকে, পেপার বা বই যদি আমরা, সরি, পেপার বা খাতা বা সিম্পলি পেজ, পৃষ্ঠা যদি আমরা ফিনিশ গুডস কনসিডার করি তাহলে তার ডিরেক্ট ম্যাটেরিয়াল বা র ম্যাটেরিয়াল হতে পারে কি উড অথবা ব্যাম্বু, রাইট? ওকে, এগুলো হচ্ছে তার ডিরেক্ট বা র ম্যাটেরিয়াল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল। ওকে, সো এবার দেখেন আমাদের যতগুলো ফিনিশড গুডস দরকার, ঠিক আছে, ততগুলো কিন্তু আমরা ইউনিটগুলোকে আগে ক্ল্যারিফাই করে নিব যে আমার 5,000, ধরেন চায়ের এক্সাম্পল দিয়ে বলি, আপনার 1 লিটার চা বানানো দরকার নাকি 5 লিটার নাকি 10 লিটার দরকার, সেটার উপরে বেস করেই কিন্তু ডিরেক্ট ম্যাটেরিয়াল বা চা পাতা আমরা ম্যানেজ করব, আউটসোর্স করব বা মেনটেন করব। ঠিক আছে, এখন তারপরের আইটেমটা এখানে দেখেন বলা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস নিডেড পার ইউনিট অফ ফিনিশড গুডস। পার ইউনিট মানে 1 ইউনিট ফিনিশ গুডসে, ফর এক্সাম্পল 1 লিটার চা বানাতে যদি আমার 100 গ্রাম চা পাতা যায়, তাহলে যদি এখানে 1000 ইউনিট বা 1000 লিটার চা পাতা থাকে, ঠিক আছে, তাহলে 100 গ্রাম চা পাতা 1000 লিটারে কত যাবে সেটা হচ্ছে দুইটা মাল্টিপ্লাই করে আমরা পেয়ে যাব আর কি। ঠিক আছে, 1 5টা 0 পেয়ে যাব। ওকে, এরকম পেয়ে যাব। ঠিক আছে, সো এক্ষেত্রে আমাদের সিম্পল নিয়ম হচ্ছে যে আমাদের ফিনিশ গুডস কত সেটা আমার জানতে হবে, প্রতি ইউনিট ফিনিশ গুডসে আমার কত ডিরেক্ট ম্যাটেরিয়াল দরকার সেটা জানতে হবে। দুইটা মাল্টিপ্লাই করে দিলে কিন্তু আমার টোটাল ডিরেক্ট ম্যাটেরিয়াল প্রোডাকশনের জন্য কতটুকু দরকার সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রোডাকশনের জন্য কত দরকার সেটা পেলাম।
এটার সাথে আমরা অ্যাড করব কতটুকু আমরা এন্ডিং হিসেবে বা ব্যাকআপ হিসেবে রাখতে চাই। যারা লাস্ট ক্লাস করেছেন, ম্যাক্সিমামই করেন নাই অ্যাজ আই রিমেম্বার, যারা লাস্ট ক্লাস করেছেন তারা এই জিনিসটা জানেন যে আমাদের কিছু ব্যাকআপ রাখতে হবে, যেটা আমরা উপরে এক্সারসাইজ 8.2-তে প্রোডাকশন বাজেটেও দেখেছি। ওকে, সো এখানে কিছু এন্ডিং ডিরেক্ট ম্যাটেরিয়াল আমাদের রেখে দিতে হবে যাতে পরবর্তী পিরিয়ডে আমরা শুরুতেই এটাকে ব্যাকআপ হিসেবে ইউজ করতে পারি। সো একটা পার্ট আমরা কি দেখতে পাচ্ছি বলেন তো, ডিরেক্ট ম্যাটেরিয়াল আমাদের প্রোডাকশনে দরকার, আরেকটা পার্ট দেখতে পাচ্ছি ডিরেক্ট ম্যাটেরিয়াল আমার এন্ডিং হিসেবে দরকার। ওকে, এটা ডিজায়ার্ড, কিন্তু ডিজায়ার্ড মিন্স এটা আপনি প্ল্যান করেই ইচ্ছা করেই ব্যাকআপ হিসেবে রাখছেন যাতে দরকার হয়। ঠিক আছে, এই দুইটা মিলে আমাদের ইকুয়ালস কি হয়ে যাচ্ছে, টোটাল কত আপনার ডিরেক্ট ম্যাটেরিয়ালস দরকার, এটাকে আমরা টোটাল ইউনিটস অফ ডিরেক্ট ম্যাটেরিয়ালস বলছি বা টোটাল ইউনিটস নিডেড বলছি। ওকে, আপনি ফর এক্সাম্পল এই মাসে বা এই কোয়ার্টারে হচ্ছে প্রডিউস করতে চান 1000 লিটার চা। ঠিক আছে, এটার জন্য 100 গ্রাম করে আমরা যেটা দেখলাম 1 লক্ষ গ্রাম ডিরেক্ট ম্যাটেরিয়াল দরকার, আর আপনি আরও 20,000 গ্রাম রেখে দিতে চান। সো টোটাল 1,20,000 গ্রাম আপনার আসলে দরকার। সো এখান থেকে আমরা বিগিনিং ইউনিটস অফ ডিরেক্ট ম্যাটেরিয়ালস মাইনাস করব, কারণ কি আমার যা দরকার আসলে, ঠিক আছে, সেই দরকারটা আসলে আমাদের দুইটা সোর্স থেকে আসবে, একটা হচ্ছে অলরেডি বছরের শুরুতে যা ছিল, অ্যান্ড আরেকটা হচ্ছে আমি বাকিটা পারচেজ করব। সো এখানে টোটাল ইউনিটস অফ ডিরেক্ট ম্যাটেরিয়ালস নিডেড যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে কি আমাদের কেন দরকার, কারণ হচ্ছে আমি কিছুটা প্রোডাকশনের কাজে লাগাবো আর কিছুটা এখানে দেখেন ব্যাকআপ হিসেবে রেখে দিব। ওকে, তো এখানে আমাদের যে টোটাল ডিরেক্ট ম্যাটেরিয়াল দরকার তার মধ্যে একটা পোর্শন কিন্তু আমার অলরেডি বছরের শুরুতে থাকবে, বিগিনিং ডিরেক্ট ম্যাটেরিয়াল। এটা আমরা যদি মাইনাস করে দেই তাহলে আমরা পেয়ে যাব বাকি কতটুকু আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল কিনতে হবে। ওকে, কত ইউনিটস বা কত কেজি হোক, লিটার হোক, হোয়াট এভার ইট ইজ, ডিরেক্ট ম্যাটেরিয়াল আমার কিনতে হবে। অ্যান্ড ফাইনালি 1 ইউনিটের ডিরেক্ট ম্যাটেরিয়ালের কস্ট কত সেটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি, টোটাল ডিরেক্ট ম্যাটেরিয়ালের কস্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই জিনিসটা যদি এখনও ক্লিয়ার না হয়ে থাকেন, আমরা এখন ম্যাথ দেখব, তাহলে আরও ইজিলি এটা বুঝে আসবে। ওকে, উপরে আমরা কোয়েশ্চেনে চলে যাচ্ছি। সো এক্সারসাইজ 8.3-তে বলা হচ্ছে 3 grams of musk oil are required for each bottle of Mink Karas, a very popular perfume made by a small company in western Siberia. ঠিক আছে, সো এই লাইনটা পড়ে আমরা কিন্তু দুইটা জিনিস ক্ল্যারিফাই করে ফেলতে পারছি, যে এখানে মিঙ্ক ক্যারাস হচ্ছে গিয়ে আমার ফিনিশড গুডস, যেটা হচ্ছে একটা পারফিউম কিন্তু। ওকে, তো এই মিঙ্ক ক্যারেস বা ফিনিশড গুডস প্রোডাকশন করতে গেলে আমাদের কি দরকার, অনেকগুলো র মেটেরিয়ালের মধ্যে একটা ইনগ্রিডিয়েন্ট বা র মেটেরিয়ালের কথা বলেছে, সেটা হচ্ছে মাস্ক অয়েল। ঠিক আছে, সো মাস্ক অয়েলকে আমরা আইডেন্টিফাই করতে পারছি আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল বা র মেটেরিয়াল হিসেবে, যেটাকে ইউজ করে আমাদের প্রোডাক্ট প্রডিউস করা হবে মিঙ্ক ক্যারেস, যেটা একটা পারফিউম। ঠিক আছে, অ্যান্ড আমরা আরও দেখতে পাচ্ছি যে ইচ বটল বা প্রত্যেক ইউনিটে আমাদের মাস্ক অয়েল দরকার হচ্ছে 3 গ্রামস। ঠিক আছে, মাস্ক অয়েল দরকার 3 গ্রামস। দেন বলছে দ্য কস্ট অফ দ্য মাস্ক অয়েল ইজ $1.5 পার গ্রাম, প্রতি গ্রাম মাস্ক অয়েল। ওকে, মাস্ক অয়েল যেটা আমরা অলরেডি আইডেন্টিফাই করছি আমার র মেটেরিয়াল, এখানে প্রতি গ্রাম বা প্রতি ইউনিট র মেটেরিয়ালের কস্ট হচ্ছে $1.5। অ্যান্ড এখানে বাজেটেড প্রোডাকশন অফ মিঙ্ক ক্যারেস ইজ গিভেন বিলো। খেয়াল করেন কোন ইনফরমেশন দেওয়া, বাজেটেড প্রোডাকশন ইনফরমেশন দেওয়া। ওকে, অ্যান্ড এটা এই জন্যই দেওয়া কারণ আমরা হচ্ছে কতটুকু আমাদের মাস্ক অয়েল বা র মেটেরিয়াল দরকার, এটা অবশ্যই ডিপেন্ড করবে কতটুকু আমাদের মিঙ্ক ক্যারেস বা ফিনিশ গুডস আমরা প্রডিউস করতে চাই। ওকে, যত বেশি প্রোডাকশন তত বেশি র মেটেরিয়াল। সো এখানে আমাদের প্রোডাকশনের ইনফরমেশনটা রেলেভেন্ট। ঠিক আছে, এটা দেওয়া হচ্ছে এই প্যাটার্নে যে আমাদের বাজেটেড প্রোডাকশন ইন বটলস ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ইয়ার 3 এর ফার্স্ট, এগুলো কি, এগুলো উপরে বলা আছে বাই কোয়ার্টার্স। কোয়ার্টার মনে আছে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম 3 মাসের একটা কম্বিনেশন হচ্ছে কোয়ার্টার। সো ফার্স্ট কোয়ার্টার আমরা বলে থাকি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রথম 3 মাসকে। সেকেন্ড কোয়ার্টার বলে থাকি এপ্রিল, মে, জুন, পরের 3 মাসকে। থার্ড কোয়ার্টার বলে থাকি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নেক্সট 3 মান্থসকে। অ্যান্ড ফোর্থ কোয়ার্টার বলে থাকি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, লাস্ট 3 মান্থসকে। ঠিক আছে, সো ইয়ার 2 এর এখানে পুরো বছরের দেওয়া আছে জানুয়ারি থেকে শুরু করে এখানে ডিসেম্বর পর্যন্ত, অ্যান্ড ইয়ার 3 এর এখানে ফার্স্ট কোয়ার্টার দেওয়া আছে মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। সো ইয়ার 2 এর ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে, কারণ আমাদের ম্যাথ করতে বলছে ইয়ার 2 এর, বাট ইয়ার 3 এখানে কেন দিয়ে দিয়েছে
সেটার অ্যান্সার আমরা লাস্ট প্রোডাকশন বাজেট যখন করেছি সেখানেও দেখেছি যে কিছু এক্সট্রা পিরিয়ডের ইনফরমেশন দেওয়া থাকে আমাদের কাজের জন্য, সেটাই আমাদের ইভেনচুয়ালি সামনে লাগবে। তো সামনে আমরা দেখব। এখন আমরা আরেকটু ইনফরমেশন দেখি। নেক্সটে বলা হচ্ছে, এখানে খেয়াল করেন এখান থেকে, যে মাস্ক অয়েল হ্যাজ বিকাম সো পপুলার অ্যাজ এ পারফিউম ইনগ্রেডিয়েন্ট দ্যাট ইট হ্যাজ বিকাম নেসেসারি, ওকে, টু ক্যারি লার্জ ইনভেন্টরিজ অ্যাজ এ প্রিকশন এগেনস্ট স্টক আউটস। ঠিক আছে, সো এখানে ফোকাস করার বিষয় হচ্ছে আমরা প্রিকশনের ভয় আছে, মানে প্রিকশন আছে কিসের? স্টক আউটের। স্টক আউট মানে আপনার প্রোডাকশন করছেন, আপনি প্রোডাকশন করার ক্ষেত্রে র মেটেরিয়াল দরকার। এখন আপনার সেল করার জন্য প্রোডাকশন করতে হবে, বাট হাতে র মেটেরিয়াল নাই, র মেটেরিয়াল শেষ হয়ে গেল। ওই সিচুয়েশনে কি হবে? তো ওইটাকে ট্যাকল দেওয়ার জন্য বা ব্যাকআপ রাখার জন্যই কিন্তু আমরা কি করছি, এখানে বলা আছে যে লার্জ ইনভেন্টরি, লার্জ ইনভেন্টরি মেনটেন বা ক্যারি করতে হবে। ঠিক আছে, অ্যান্ড এই কারণে ফর দিস রিজন দ্য ইনভেন্টরি অফ মাস্ক অয়েল অ্যাট দ্য এন্ড অফ কোয়ার্টার মাস্ট বি ইকুয়াল টু 20% অফ দ্য ফলোয়িং কোয়ার্টার্স প্রোডাকশন নিডস। এই ইনফরমেশন, এই লাইনটা একটু বড়, প্রায় 1.5 লাইন, এটাকে আমরা বোঝার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে আমাদের এই শব্দটা ফোকাস করেন ফলোয়িং, ফলোয়িং মানে এখানে নেক্সট, কিন্তু আপনাদের লাস্ট ক্লাসেই বলে রেখেছি ফলোয়িং মিনস এখানে যাই হোক আমার মাউস দিয়ে লেখা হবে না ভালো মতো, ফলোয়িং মিনস নেক্সট। তার মানে বলা হচ্ছে আপনি নেক্সট কোয়ার্টার বা পরবর্তী কোয়ার্টারে কতটুকু প্রোডাকশন করবেন, সেই প্রোডাকশনের 20%, ওকে, এই ফিগারটা ইম্পর্টেন্ট, এই 20% হচ্ছে আমার কি করতে হবে ইচ কোয়ার্টারের শেষে, মানে রানিং কোয়ার্টারের শেষে হচ্ছে কি আমার ম্যানেজ করতে হবে বা মেনটেন করতে হবে। ঠিক আছে, ব্যাকআপের কনসেপ্ট আর কি। তার মানে হচ্ছে আপনার যে সেকেন্ড কোয়ার্টার বলা হচ্ছে, এপ্রিল মে জুন, এই সেকেন্ড কোয়ার্টারে যে প্রোডাকশন নিডটা আছে, মানে 90,000 বটল আপনি প্রডিউস করতে চান, এই 90,000 বটলের জন্য আপনার যতটুকু র মেটেরিয়াল দরকার সেটা আমরা সামনে ক্যালকুলেট করব, যতটুকু র মেটেরিয়াল দরকার তার 20% কিন্তু আমরা ফার্স্ট কোয়ার্টারের শেষেই স্টোর করে রেখে দিব। কেন রেখে দিব? যাতে করে আমাদের এই স্টক আউটের যে ভয় সেটা না থাকে, সেটার প্রিকশন বা সেটার এগেনস্টে একটা ব্যাকআপ বা মেজার হিসেবে আমরা রেখে দিচ্ছি। ওকে, অ্যান্ড ফাইনালি বলা হচ্ছে সাম 36 grams of musk oil will be on hand to start the first quarter of year 2। ইয়ার 2 যখন আমরা শুরু করছি ফার্স্ট কোয়ার্টার দিয়ে, তখন আমাদের হাতে কিছু র মেটেরিয়াল বা মাস্ক অয়েল থেকে যাবে। সেটা কেন থেকে যাবে? ডেফিনেটলি ব্যাকআপ হিসেবেই। আপনি ধরেন ইয়ার 2 এর ফার্স্ট কোয়ার্টার শুরু করছেন, বাট আপনার হাতে কোনো র মেটেরিয়াল ব্যাকআপ হিসেবে নাই, তো আপনার প্রোডাকশনের জন্য কি দরকার? অবশ্যই র মেটেরিয়াল দরকার। তো আপনি যার কাছ থেকে কিনে থাকেন তাকে নক দিলেন, বাট এই ইন্ডাস্ট্রি এত কম্পিটিটিভ আর এই ইনগ্রিডিয়েন্ট এত বেশি নেসেসারি যে আপনি অন স্পট কিন্তু পাচ্ছেন না ম্যাটেরিয়াল, রাইট? তো সেক্ষেত্রে আপনার উচিত হবে অবশ্যই ব্যাকআপ রাখা। তো এই জন্যই ব্যাকআপের কনসেপ্টটা এসেছে এখানে। আমরা তাহলে এই গিভেন ইনফরমেশনের বেসিসে এখন ম্যাথ করার জন্য রেডি। আমরা ম্যাথের শিটে যাই, দেখেন শুরুটা কি দিয়ে করছি, কতটুকু আমাদের প্রোডাকশন করতে হবে, প্রোডাকশন অফ হোয়াট? ডেফিনেটলি ফিনিশ গুডস। ওকে, অ্যান্ড আমরা এখানে দেখেছি যে আমাদের ফিনিশ গুডস হচ্ছে গিয়ে মিঙ্ক ক্যারেস, যার ইউনিট হচ্ছে বটল। আর এখানেও কোয়েশ্চেনে কিন্তু বাজেটেড প্রোডাকশন ইন বটল দেওয়া আছে। সো কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে ফার্স্ট কোয়ার্টারে 60, তারপর 90, তারপর 150, তারপর 100, টোটাল 4টা কোয়ার্টারে আমাদের এখানে কত ফিনিশড গুডস, কত ইউনিটস হবে সেটা দেওয়া আছে, সেটাকে আমরা এখানে ইনিশিয়ালি বসায় ফেলবো। সো 60, 90, 150, 100, এটাকে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, অ্যান্ড আমাদের সাথে পুরো ইয়ারের, মানে পুরো বছরের টোটাল সাম কত সেটাও করতে হবে। ইয়ারেরটা আমরা শেষে গিয়ে একবারে দেখবো না, আপাতত আমরা কোয়ার্টার ওয়াইজ করি। সো ফার্স্ট আমরা কোয়েশ্চেনে যেটা দেওয়া ছিল যে কতটুকু বটল প্রডিউস করতে হবে, সেটাকে আমরা এই টেমপ্লেটে ইনপুট দিয়েছি। কেন? সো দ্যাট যতটুকু বটল প্রডিউস করতে হবে তার উপর বেস করে আমার কতটুকু র মেটেরিয়াল বা মাস্ক অয়েল দরকার সেটা আমরা জানতে পারি। এখন পরের পার্টে দেখা হচ্ছে আমাদের পার ইউনিট, পার ইউনিট ফিনিশড গুডস বা পার বটলের জন্য কতটুকু ডিরেক্ট ম্যাটেরিয়াল বা কতটুকু মাস্ক অয়েল দরকার। তো
তো উপরেই বলা আছে একদম ফার্স্ট লাইনে, সেটা হচ্ছে 3 গ্রামস অফ মাস্ক অয়েল আর রিকোয়ার্ড ফর ইচ বটল। তার মানে প্রত্যেক বটল বা এক বটলে আমাদের মাস্ক অয়েল দরকার হচ্ছে 3 গ্রামস। ওকে, সো এই 3 গ্রামসটাকে আমরা এখানে জাস্ট এইভাবে লিখে দিব 3। এখানে প্রত্যেকটার জন্যই কিন্তু আমাদের 3 হবে, কারণটা হচ্ছে এটা পার ইউনিটের কথা বলছি আমরা, রাইট? আপনি যদি 1 ইউনিট বা 1 বটল প্রডিউস করেন 3 গ্রাম দরকার। আপনি যদি 60,000 ইউনিট প্রডিউস করেন প্রতি বটলে 3 গ্রামই দরকার। যদি 90,000 ইউনিটস প্রডিউস করেন প্রতি বটলে 3 গ্রামই দরকার। সো এটা পার ইউনিট আমি এজন্য 3 লিখেছি। এখন তাহলে আমরা কি জানতে পারবো বলেন তো? একটা বটলে যদি আমাদের এখানে 3 গ্রাম দরকার হয়, তাহলে 60,000 বটলে কত গ্রাম দরকার হবে মাস্ক অয়েল? দুইটাকে মাল্টিপ্লাই করে দেন, এখানে a টাইমস b আমি লিখেছি, তাহলেই পেয়ে যাব। ওকে, সো এখানে 60 টাইমস 3 হয়ে যাবে 180। নেক্সটে 90 টাইমস 3 হয়ে যাবে 270। তারপরে 150 টাইমস 3 হয়ে যাবে 450। অ্যান্ড 100 টাইমস 3 হয়ে যাবে 300। হোপফুলি এটা আমরা বুঝতে পেরেছি। সবার কাছে কি ক্লিয়ার? রেসপন্ড করবেন, সবার কাছে ক্লিয়ার কিনা? Yes, sir. ফাইন, জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম বলেন তো? এই 180, 270, 450, 300 এগুলো হচ্ছে আমাদের কি দরকার আসলে? এগুলো আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল দরকার, ডিরেক্ট ম্যাটেরিয়াল বা মাস্ক অয়েল দরকার। ঠিক আছে, কিভাবে দরকার আমরা জানলাম, কারণ আমরা এখানে জেনেছি যে প্রতি বটলে দরকার 3 গ্রাম করে। আর আমরা বাজেট করেছি কত বটল? এখানে দেওয়া আছে 60, 90, 150, 100। সো প্রতি বটলে যদি 3 গ্রাম দরকার হয়, টোটাল আমার গিভেন বটলসের জন্য কত দরকার সেটা আমরা পেয়ে গেছি, যাকে আমরা বলছি টোটাল নিডস অ্যান্ড টোটাল নিডস ফর প্রোডাকশন, আরও স্পেসিফিকলি যদি বলি। এখন আমরা আরেকটা জিনিস ফোকাস করব, ওই যে উপরে যেটা দেখলাম যে আমাদের ইন্ডাস্ট্রি অনেক বেশি কম্পিটিটিভ অ্যান্ড এই ইনগ্রিডিয়েন্টটা অনেক বেশি নেসেসারি। ওকে, সো আমাদের কিছু ইনভেন্টরি এটার ক্যারি করতে হবে, এক পিরিয়ড থেকে আরেক পিরিয়ডে ক্যারি করতে হবে, সো দ্যাট এটা স্টক আউট না হয়ে যায়, রাইট? তার মানে হচ্ছে আমাদের কিছু এন্ডিং ডিরেক্ট মেটেরিয়ালটা রেখে দিতে হবে। অ্যান্ড এটার ক্যারেক্টারিস্টিকটা ফোকাস করে দেখেন, এটা কিন্তু আমাদের ডিজায়ার্ড। ডিজায়ার্ড মানে আপনি ইচ্ছা করে এটাকে হাতে রাখছেন যাতে করে ফিউচারে আপনার কোনো স্টক আউট হয়ে যাওয়ার ভয় না থাকে, আপনি এটাকে ব্যাকআপ হিসেবে রাখছেন। অ্যান্ড এই ব্যাকআপের ইনফরমেশনটা দেখেন কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে। দ্য ইনভেন্টরি অফ মাস্ক অয়েল at the end of a quarter must be equal to 20% of following quarters production needs. ওকে, তার মানে হচ্ছে যে কোনো একটা কোয়ার্টারের এন্ডে বা শেষে আপনি কত ব্যাকআপ রাখবেন, সেটা হচ্ছে 20% অফ হোয়াট, অফ ফলোয়িং বা নেক্সট কোয়ার্টারে আপনি কতটুকু প্রোডাকশন করবেন তার। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টোটাল ডিরেক্ট ম্যাটেরিয়াল ফার্স্ট কোয়ার্টারের প্রোডাকশন হবে 180,000 গ্রামস, সেকেন্ড কোয়ার্টারের প্রোডাকশন হবে 270,000 গ্রামস। সো এখানে প্রথম কোয়ার্টারে কতটুকু হাতে রাখবো সেটা আসলে দ্বিতীয় কোয়ার্টারের বা নেক্সট কোয়ার্টারের 20% হয়ে যাবে। তো আমরা কি এখানে এন্ডিং ডিরেক্ট ম্যাটেরিয়ালস 2,70,000-এর 20% হুইচ ইজ 54,000, এটা কি লিখতে পারি? আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে সেটার বেসিসে এই 54,000কে আমরা লিখতে পারি? জি স্যার। এটা আমরা লিখতে পারি, রাইট? কারণ বলা হচ্ছে প্রত্যেক কোয়ার্টারের এন্ডে বা শেষে আমরা 20% রেখে দিব অফ দ্য ফলোয়িং কোয়ার্টার্স প্রোডাকশন নিডস, মানে প্রোডাকশনে যতটুকু আমাদের র ম্যাটেরিয়াল দরকার। ঠিক আছে, সো ফলোয়িং কোয়ার্টারের কথা যেহেতু বলা হচ্ছে বা নেক্সট কোয়ার্টার মিন করা হচ্ছে, এখানে ফলোয়িং মানে নেক্সট, অলরেডি বলেছি আপনাদের। সো নেক্সট কোয়ার্টারে আমাদের যত দরকার তার 20% এই কোয়ার্টারের শেষে আমি প্যাক করে রেখে দিব। তো আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড কোয়ার্টারে দরকার 270,000, তার জন্য আমরা এই কোয়ার্টারেই তার 20% বা 54,000 রেখে দিচ্ছি। সো উইথ দ্য সেম লজিক আমাদের থার্ড কোয়ার্টারে দরকার হচ্ছে 450,000, তাহলে এটার 20%টা কি আমাদের সেকেন্ড কোয়ার্টারে স্টোর করতে হবে না? জি স্যার। রাইট, এটার 20% আমাদের এই জন্য সেকেন্ড কোয়ার্টারে স্টোর করতে হবে। সো 450,000-এর 20% হয়ে যাবে 90,000। ওকে, এই 90,000 আমি সেকেন্ড কোয়ার্টারের শেষে এন্ডিং ডিরেক্ট ম্যাটেরিয়াল বা এন্ডিং র ম্যাটেরিয়াল হিসেবে রেখে দিব, যাতে করে থার্ড কোয়ার্টারে যখন আমি প্রোডাকশনে যাই তখন আমাদের
কোনো স্টক আউট হওয়ার ফিয়ার না থাকে, বছরের শুরু মানে কোয়ার্টারের আগের কোয়ার্টার থেকে আমাদের কিছু ব্যাকআপ আমরা অলরেডি নিয়ে আসতেছি। ওকে, অ্যান্ড উইথ দ্য সেম লজিক আমাদের ফোর্থ কোয়ার্টারে দেখেন ডিরেক্ট ম্যাটেরিয়াল দরকার 300,000, তার 20% উইচ ইজ 60,000 আমরা এখন রেখে দিব অলরেডি থার্ড কোয়ার্টারে। 60,000 আমরা অলরেডি রেখে দিব। তাহলে এবার বলেন ফোর্থ কোয়ার্টারে আমরা এন্ডিং ডিরেক্ট ম্যাটেরিয়াল কতটুকু রাখবো? স্যার পরের বছরটা বিগিনিংটা দেওয়া আছে ওইটা থেকে। রাইট। তাহলে এক্ষেত্রে দেখেন আমাদের সেকেন্ড ইয়ার বা ইয়ার 2 এর যে ফোর্থ কোয়ার্টার, ওকে, সেকেন্ড ইয়ারের যে শেষে আমরা র মেটেরিয়াল রাখবো হাতে 20%, এটা অবশ্যই পরের বছরের যে ফার্স্ট কোয়ার্টার সেখান থেকে আসবে। তো আমরা যেহেতু এখানে দেখেন বাজেট করছি ইয়ার টু এর ফোর্থ কোয়ার্টারে কত রাখবো, এটা ডিপেন্ড করছে পরের কোয়ার্টার মানে ইয়ার 3 এর যে আবার ফার্স্ট কোয়ার্টার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, সেখানে কত প্রোডাকশন করব তার 20%। তাহলে কত হবে 20%? বলেন 20% কত হবে? স্যার ওই যে 70,000-এর সাথে 3 গুণ করে তারপরে ওটা 20%, ওটা কত হয়? রাইট। আমাদের কিন্তু এই জায়গাটাতে একটু কেয়ারফুল থাকবেন, হ্যাঁ। এই 70,000-এর ডিরেক্ট 20% নেওয়া যাবে না। এই 70,000 আসলে কি, এটা হচ্ছে আমাদের ইন বটলস, মানে এটা আমাদের ফিনিশড গুডসের কোয়ান্টিটি দেওয়া বা ইউনিট দেওয়া। ওকে, যে 70,000 বটল, কিন্তু আমরা এখানে কি ব্যাকআপ রাখার কথা বলছি, ডিরেক্ট ম্যাটেরিয়াল বা র ম্যাটেরিয়াল রাখার কথা বলছি। সো ওইটাকে ফোকাস করে কিন্তু আমরা দেখেন কোনোটাই 20% আসলে এই বটলের উপর নেই নাই, 60,000, 90,000, 150, 100 এগুলোর উপরে 20% নেই নাই। 20% কিন্তু আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল 180, 270 এগুলোর উপরে নিয়েছি। আর এই প্রত্যেকটা আমরা পেয়েছি কিন্তু 3 দিয়ে মাল্টিপ্লাই করে। ওকে, প্রত্যেকটা আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে পেয়েছি। অ্যান্ড দেয়ারফোর আমাদের এই এন্ডিং ডিরেক্ট ম্যাটেরিয়াল বা এন্ডিং র ম্যাটেরিয়াল আমাদের ফোর্থ কোয়ার্টারে কত হবে সেটা আসলে আমরা কিভাবে পাবো, একটু সাইড ক্যালকুলেশন করে নিচ্ছি। যে ইয়ার 2তে দেখেন আমাদের 70,000 বটলস বা ফিনিশড গুডস এর ইউনিট বলা আছে প্রডিউস হবে। তাহলে এটাকে আমরা এখানে 70 লিখছি, জাস্ট মনে মনে আর কি ক্যালকুলেট করে নিচ্ছি। ঠিক আছে, অ্যান্ড এখানে প্রত্যেক বটলে আমাদের 3 গ্রাম করে লাগে, তো এখানে 3 লিখলাম। সো টোটাল 70,000 বটলে আমার লাগবে 210 গ্রামস। ঠিক আছে, এই 210 আমরা যে বের করেছি এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল বা র ম্যাটেরিয়াল। এখন এটার 20% আমরা ব্যাকআপ রাখবো। ওকে, এটার 20% আমরা কি করব, ব্যাকআপ রাখবো। সো 21,000-এর এটার 20% হয়ে যাবে আমাদের, সরি 2,10,000-এর 20% 42,000 বা 42,000। 42,000। রাইট। ওকে, তো এইভাবে করে আমরা ডিজায়ার্ড এন্ডিং ডিরেক্ট ম্যাটেরিয়াল আমরা ক্যালকুলেট করে ফেললাম প্রত্যেকটা কোয়ার্টারের জন্য। ওকে, অ্যান্ড এক্স্যাক্টলি আমাদের এই 42,000 যাতে আমরা ক্যালকুলেট করে ব্যাকআপ রাখতে পারি, অ্যান্ড ব্যাকআপ অবশ্যই কিসের জন্য রাখবো, ফিউচারের জন্য, কারণ ফিউচার আনসার্টেন, এই জন্যই রাখবো। দ্যাটস ওয়াই আমাদের এই ফিউচারের যে থার্ড ইয়ারের বা নেক্সট ইয়ারের ফার্স্ট কোয়ার্টার সেই ভ্যালুটা দেওয়া। এছাড়া কিন্তু এটার কোনো কাজ নাই। আমি যদি জানতেই না পারি যে আমাদের এই বাজেটের যে পিরিয়ডের বাইরে নেক্সটে যে আরেকটা পিরিয়ড আছে সেখানে কত প্রোডাকশন করব সেটা যদি জানতেই না পারি, তাহলে তার জন্য কত র মেটেরিয়াল দরকার এবং এটার জন্য এই বছর বা এই কোয়ার্টারে আমি কত রাখবো সেটাও জানতে পারবো না। দ্যাটস ওয়াই এই ইনফরমেশনটা আসলে দেওয়া আছে। ওকে, ইয়ার 3 এর ফার্স্ট কোয়ার্টার, এছাড়া আমাদের এই ইনফরমেশনের আর কোনো কাজ নাই। জাস্ট আমরা এটার উপর বেস করে যাতে ব্যাকআপটা রাখতে পারি, এখানে যে 42,000 পেয়েছি সেজন্য দেওয়া। এটা আমরা হোপফুলি ক্লিয়ার, ঠিক আছে। সো এখন আমরা যেটা পেয়ে যাচ্ছি দেখেন প্রত্যেক কোয়ার্টারে কিন্তু আমার প্রোডাকশনে কতটুকু নিড বা নেসেসিটি আছে সেটা ক্যালকুলেট করলাম। এখানে দেখেন টোটাল প্রোডাকশন কতটুকু নেসেসিটি সেটা পেলাম, আর তারপরে আমাদের ব্যাকআপ হিসেবে ডিজায়ার্ড এন্ডিং কতটুকু আছে সেটা পেলাম। এই দুইটাকে এবার আমরা সাম করব, সাম করলে পেয়ে যাব যে আমাদের ইভেনচুয়ালি টোটাল ডিরেক্ট ম্যাটেরিয়াল কতটুকু দরকার। ওকে, কতটুকু দরকার বা নিডেড, এখানে এই নিডেড শব্দটা খেয়াল করেন, কতটুকু আমাদের নিডেড সেটা হচ্ছে দুইটা পারপাসে নিডেড, একটা হচ্ছে প্রোডাকশন পারপাসে, আরেকটা হচ্ছে ব্যাকআপ বা এন্ডিং স্টক হিসেবে রেখে দিব। ওকে,
সো সিম্পল ক্যালকুলেশন, এখানে আমরা দুইটাকে সাম করলে পেয়ে যাব 18 আর 5 23। সো 234 হচ্ছে আমাদের 2,34,000 গ্রাম দরকার ফার্স্ট কোয়ার্টারে। সেকেন্ড কোয়ার্টারে দরকার, দুইটা সাম করলে পাবো আমরা 360। তারপরে আমরা পেয়ে যাব 510, অ্যান্ড ফাইনালি আমরা পেয়ে যাব 342। সোফার আমরা কোথায় আসতে পেরেছি, যে আমাদের র মেটেরিয়াল কতটুকু দরকার সেখানে আসতে পেরেছি। অ্যান্ড দরকার বা প্রয়োজন হচ্ছে দুইটা পারপাজে, একটা হচ্ছে আমরা কি দেখলাম প্রোডাকশন পারপাজে, আরেকটা হচ্ছে আমাদের ব্যাকআপ পারপাজে, রাইট? দুইটা পারপাজে আমাদের র মেটেরিয়াল ক্যারি করতে হবে বা রাখতে হবে। এখন আপনার যা দরকার সেটা আপনি দুইটা সোর্স থেকে নিতে পারবেন। একটা হচ্ছে আপনার এই বছরের শুরুতেই কিছু রয়ে গেছিল বা এই কোয়ার্টারের শুরুতেই কিছু রয়ে গেছিল, সেটা একটা সোর্স। অ্যান্ড আরেকটা সোর্স হচ্ছে যেটা রয়ে গেছে সেটা বাদে বাকি যা আছে সেটা আপনি প্রোডাকশন করে, সরি প্রোডাকশন না, আমরা ম্যাটেরিয়াল পারচেজ বাজেট করছি, সো ম্যাটেরিয়াল বাকিটা আপনি কিনে বা পারচেজ করে পাবেন। ওকে, সো নেক্সট স্টেপে আমরা এখানে কি করছি দেখেন, মাইনাস করে দিচ্ছি। মাইনাস করে দিচ্ছি কোন ইউনিটগুলো, কোন র মেটেরিয়ালগুলো যেগুলো অলরেডি আমাদের শুরুতে ছিল, রাইট? শুরুতে ছিল সেটা আমরা মাইনাস করে দিচ্ছি, যাতে করে বাকি কতটুকু কিনতে হবে এক্সট্রা সেটা আমরা জানতে পারি। বাকি কতটুকু টু বি পারচেজড আমার কিনতে হবে সেটা আমি বের করতে পারি। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোয়ার্টারে বলেন বিগিনিং ইনভেন্টরি কত হবে? কোয়েশ্চেনে কি দেওয়া আছে? কোয়েশ্চেনে দেওয়া আছে, এখানে দেখেন, সাম 36 grams of musk oil will be on hand বা হাতে থাকবে to start the first quarter of year 2। ঠিক আছে, সো ইয়ার 2 এর যে ফার্স্ট কোয়ার্টার, এই কোয়ার্টার আপনি যখন নতুন করে শুরু করবেন তখন আপনার হোপফুলি এই 36,000 গ্রামস অফ মাস্ক অয়েল অলরেডি আপনার হাতে থাকবে বা বিগিনিং ইনভেন্টরি হিসেবে থাকবে। ঠিক আছে, সো এই 36,000 হচ্ছে অলরেডি কিন্তু আপনার ফার্স্ট কোয়ার্টারের শুরুতে আপনি পেয়ে যাচ্ছেন। 36,000 লিখে দিলাম। ওকে, এই 36,000 কেন হাতে আছে? কারণ আপনি ইয়ার 2 এর ফার্স্ট কোয়ার্টার যদি চিন্তা করেন তাহলে ইয়ার 1 এর লাস্ট কোয়ার্টারে কিন্তু এটা ব্যাকআপ হিসেবে রেখে দিয়েছিলেন আপনি। ইয়ার 1 এর লাস্ট কোয়ার্টারে যেটা আপনি এন্ডিং বা ব্যাকআপ হিসেবে রেখে দিয়েছেন সেটাই আমার ইয়ার 2 এর ফার্স্ট কোয়ার্টারে এসে সাপোর্ট দিচ্ছে আমাকে। তো 2,34,000 হচ্ছে গিয়ে আমার দরকার, আর এখান থেকে সাপোর্ট পেয়ে যাচ্ছেন 36,000। তাহলে বাকিটা অবশ্যই মাইনাস করে আপনি কিনবেন, যেটা এখানে বসাবেন, রাইট? তো সেটাতে আমরা পরে আসি, এখন আমরা বাকি কোয়ার্টারগুলোর বিগিনিং ইনভেন্টরি ক্যালকুলেট করে ফেলি। এবার বলেন সেকেন্ড কোয়ার্টারে আমার বিগিনিং ইনভেন্টরি কত হবে? সেকেন্ড কোয়ার্টারে বিগিনিং ইনভেন্টরি কত হবে বলেন? কেউ নাই? 36,000ই হবে না স্যার? কিভাবে 36,000 হবে? আইডিয়া নেই কোনো, মানে বুঝতেছি না। আইডিয়া স্যার নাই? স্যার স্যার কি মাইনাস 52,000 সাইড থেকে 36,000? স্যার এন্ডিং যেটা ছিল হ্যাঁ স্যার, এন্ডিং যেটা ছিল আসলে, আরেকজন যেটা বললেন কিসের 36,000 সেটা আমি ক্লিয়ারলি শুনতে পাইনি স্যার, তাহলে একটু ফোকাস করেন। দ্য নর্ম ইজ, খেয়াল করে দেখেন, আপনার কাছে ফার্স্ট কোয়ার্টারের এন্ডিংয়ে আসলে যেটা থাকবে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ 31স্টে যেটা থাকবে সেটাই কি সেকেন্ড কোয়ার্টারের বিগিনিং না? মানে এপ্রিলের 1 তারিখে সেটাই থাকবে না হাতে? বোঝা যাচ্ছে তো? এই ইনফরমেশন আমাদের পরবর্তী কোয়ার্টারগুলোর ইনফরমেশন আসলে কোয়েশ্চেনে ডিরেক্ট উপরে বলে দিবে না, এটা আপনার ম্যাথ করতে করতে বের করে নিতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ, আপনি আপনার ফার্স্ট কোয়ার্টারে যে এন্ডিং ইনভেন্টরি 54,000 ক্যালকুলেট করেছেন, এটা কেন করেছেন বলেন তো? এটা যাতে সেকেন্ড কোয়ার্টারের শুরুতে আপনাকে ব্যাকআপ দেয় সেজন্য না? তো এটা কিন্তু আপনার সেকেন্ড কোয়ার্টারে গিয়ে আসলে কি হয়ে যাচ্ছে, বিগিনিং ইনভেন্টরি হয়ে যাচ্ছে। লজিকটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। রাইট, তো এই জন্য এটা আমাদের 54,000 হবে এখানে। যেটা কোত্থেকে আসছে? অবশ্যই কোয়েশ্চেনে কোথাও বলা ছিল না, এটা আমরা পেয়েছি আমাদের ম্যাথে উপরে যেটা ডিসাইড করলাম যে ফার্স্ট কোয়ার্টারে যেটা আমার এন্ডিং সেটাই হচ্ছে সেকেন্ড কোয়ার্টারের বিগিনিং। সো একই লজিক অ্যাপ্লাই করলে সেকেন্ড কোয়ার্টারে দেখেন এন্ডিং
বা জুনের 30 তারিখে আমি হাতে রেখে দিচ্ছি 90,000, সেটাই কি আমার থার্ড কোয়ার্টারের বিগিনিং বা জুলাইয়ের 1 তারিখে হয়ে যাবে, রাইট? সো এই 90,000টাই হচ্ছে আমার এখানে আসবে, 90,000। অ্যান্ড ফাইনালি আমাদের থার্ড কোয়ার্টারে যে এন্ডিং আছে 60,000, থার্ড কোয়ার্টারে আপনি শেষে হাতে রাখছেন 60,000, এটা ফোর্থ কোয়ার্টারের শুরুতে এখানে চলে আসবে কিন্তু বিগিনিং হিসেবে 60,000, ঠিক আছে? সো ইনফরমেশনকে যদি আমরা সামারাইজ করি, আমাদের মূল ফোকাস হচ্ছে কিন্তু এই বাজেটিং পিরিয়ড, মানে সেকেন্ড ইয়ারের 4টা কোয়ার্টার, জানুয়ারি থেকে ডিসেম্বর। বাট তারপরও কোয়েশ্চেন আমাকে যেটা করেছে, এই বাজেটিং পিরিয়ডের বাইরেও কিছু ইনফরমেশন দিয়েছে। তার মধ্যে একটা ইনফরমেশন হচ্ছে, দেখেন এটা পরবর্তী কোয়ার্টারে আমার টোটাল টার্গেটেড প্রোডাকশন কত, যাতে করে সেটার উপর আমরা র মেটেরিয়ালের ব্যাকআপ এই কোয়ার্টারেই রাখতে পারি। অ্যান্ড আরেকটা হচ্ছে, খেয়াল করে দেখেন, ইয়ার 2 বা বছরের শুরুতে আমাদের অলরেডি হাতে আছে 36,000 গ্রাম। এটা কিন্তু আসলে যেমন ইয়ার 2 এর ইনফরমেশন, এটা আবার ইয়ার 1 এরও ইনফরমেশন। যেটা ইয়ার 2 এর স্টার্টিংয়ে হাতে আছে, সেটা কিন্তু ইয়ার 1 এর এন্ডিংয়ে হাতে ছিল, রাইট? তো আমাদের কিছু এক্সট্রা পিরিয়ডের ইনফরমেশন দিয়ে দেয়, কারণ সেগুলোর অ্যাপ্লিকেশন আমাদের এই পিরিয়ডের মধ্যে আছে, ঠিক আছে? সো সামনে ফার্দার আগানোর আগে আমরা একটা সিম্পল রিলেশনশিপ ড্র করি। দেখেন, আমাদের এই 2,70,000 যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছিল হচ্ছে সেকেন্ড কোয়ার্টারে কতটুকু প্রোডাকশন করবেন, ওকে? তাহলে পরবর্তী কোয়ার্টারে কতটুকু প্রোডাকশন করবেন তার 20% কিন্তু তার আগের কোয়ার্টারে ব্যাকআপ রাখছেন। এই 2,70,000 থেকে 54,000 আসছে, রাইট? এই 54,000টা কি আসলে ফার্স্ট কোয়ার্টারের এন্ডিং, বা কতটুকু আপনি ব্যাকআপ রাখবেন সেটাই গিয়ে আপনার এখানে দেখেন ফ্লোটা সেকেন্ড কোয়ার্টারের বিগিনিং হয়ে গেল। একইভাবে এই 450-র কিন্তু 20% হয়ে যাচ্ছে 90,000। এই 90,000টাই ডিরেক্ট আমাদের এখানে চলে আসতেছে। এটা একটু সুন্দর করে ড্র করি। সো এই 450-র 20%, আবার ভুল করে ফেললাম, 450-র 20% হচ্ছে 90,000, অ্যান্ড এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়ার্টারের এন্ডিং, দ্যাটস ওয়াই এটা আমাদের থার্ড কোয়ার্টারের বিগিনিং হয়ে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি এই 3 লাখের 20% হচ্ছে 60,000, এটা আমাদের থার্ড কোয়ার্টারের যেহেতু এন্ডিং, এটা আমাদের ফোর্থ কোয়ার্টারের বিগিনিং হয়ে গেল, ওকে? আর এই 42,000টা কোত্থেকে পেলাম? এই 2,10,000-এর 20% পেয়েছি, ওকে? এটা কিন্তু আমাদের ফোর্থ কোয়ার্টারের যেহেতু এন্ডিং, এটা আসলে পরের বছরে ফার্স্ট কোয়ার্টারের বিগিনিং হিসেবে কাউন্ট হবে। বাট পরের বছর যেহেতু আমাদের এই বাজেটিং পিরিয়ড না, দ্যাটস ওয়াই এটাকে আমরা কোথাও নিচ্ছি না। এই কানেকশনগুলো হোপফুলি আমরা বুঝতে পেরেছি ক্লিয়ারলি, ঠিক আছে? এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন যদি আপনাদের করা হয়, সেটা হচ্ছে এই 36,000 কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি, এটা আমি মুছে দিলাম। এটার কথা উপরে কোয়েশ্চেনে বলা আছে, এখানে খেয়াল করে দেখেন 36,000, ঠিক আছে? ধরে নিচ্ছি বা অ্যাসিউম করে নিচ্ছি, বা এক্সামেই ধরে নেন আপনাদের কোয়েশ্চেন আসছে, এই জিনিসটা কোয়েশ্চেনে বলা নাই, এই 36,000-এর কথা কোয়েশ্চেনে বলা নাই আসলে, তখন কি করবেন? ম্যাথ কি তখন করা যাবে? কোশ্চেনে বলা না থাকলে ফার্স্ট কোয়ার্টারে বসাবো কিভাবে? ফার্স্ট স্যার কোয়ার্টারে 1 লাখ আছে 20% বাই করবো তখন। ইয়েস, এই যে একজন কোয়েশ্চেন করলেন এবং একজন অ্যান্সার দিয়ে দিলেন। ইউ আর এটা রাইট স্যার, থ্যাংক ইউ। 1,80,000 20% বের করব। এইখানে এই লিঙ্কগুলোকে খেয়াল করে দেখেন, আমাদের আসলে ফার্স্ট কোয়ার্টারে যে 54,000 শেষে রাখতে হবে, ওকে? এটা কেন রাখছি? যাতে আমরা পরবর্তী কোয়ার্টারের শুরুতে ইউজ করতে পারি। অ্যান্ড এই 54,000 ক্যালকুলেশন কিন্তু 2,70,000-এর উপরে আসছে। সো এই অ্যামাউন্ট থেকে কিন্তু 20% এখানে আসছে, এটাই আবার এখানে গেছে। এই 4,50,000 থেকে 20% এখানে আসছে, এটাই আবার ঘুরে এখানে আসছে, রাইট? তো আমরা যদি সিম্পলিফাই করি, এখানে সিম্পলিফাই করলে আমরা যে প্যাটার্নটা ভিজিবল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই 2,70,000 যে দেখতে পাচ্ছেন, এই 2,70,000 এইটারই কিন্তু 20% আসলে এই 54,000, ওকে? এই 2,70,000-এর 20%ই কিন্তু 54,000। জাস্ট এ মিনিট, আই এম সরি, এটা মার্ক হচ্ছে না, এই 54,000, ঠিক আছে? আবার এই 2,70,000-এর 20% 54,000 যেমন, তেমনই এই 450 20% কিন্তু এই 90,000। আবার এই 300-এর 20,000,
সরি 20% হচ্ছে 60,000। সো একই লজিক দিয়ে কিন্তু এই 1,80,000 20% কি 36,000ই আসে না, দেখেন তো। জি স্যার। রাইট। তাহলে এটা কি বোঝা গেছে যে কোয়েশ্চেনে যদি আমাদের এই পিরিয়ডের বিগিনিং ইনভেন্টরি বা ব্যাকআপ কত সেটা যদি দেওয়া নাও থাকে আমরা কিন্তু বের করতে পারবো। ওকে, কারণ আমরা যে বছর 20% রাখছি সেটা পরের বছরকে টার্গেট করে রাখছি, আর এই বছর যেটা রাখছি সেটা পরের বছরে গিয়ে ইউজ হচ্ছে। সো যদি কোয়েশ্চেনে 36,000 দেওয়া না থাকে আমাদের এখানে 1,80,000 20% 36,000ই আসবে, সেটাকে আমরা এখানে বসায় নিব। ওকে, সো এটা ক্লাসে এই জন্য বলে রাখলাম যে কোয়েশ্চেনে আপনাদের এরকম সিচুয়েশন থাকতেই পারে যে বিগিনিংটা দেওয়া নাই। সো আপনার এখানে ইনটিউশন এবং লজিক অ্যাপ্লাই করে এটা বের করে নিতে হবে। সো ফাইনালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল দরকার ছিল, দেখেন কোয়ার্টার ওয়ানে 2,34,000, আপনি ব্যাকআপ থেকে পাচ্ছেন 36, তাহলে কিনবেন কত? দ্যাট ইজ যে ডিফারেন্স 1,89,000 সেটা কিনবেন। একইভাবে সেকেন্ড কোয়ার্টারে আপনার দরকার 3,60,000, 54,000 আপনি ব্যাকআপ পাচ্ছেন, সো বাকিটা 3,06,000 আপনাকে পারচেজ করতে হবে। থার্ড কোয়ার্টারে আপনাকে 420,000 গ্রামস পারচেজ করতে হবে মাস্ক অয়েল, অ্যান্ড লাস্ট কোয়ার্টারে আপনাকে 340 থেকে 60 যদি মাইনাস করে দেন তাহলে 282 থাকে। এই 282 আপনাকে লাস্ট কোয়ার্টারে পারচেজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা কিভাবে দেখলাম বা বুঝলাম? আমাদের দেখেন পারচেজ করব 1,98,000, ঠিক আছে। কেন? কারণ আমার দরকার হচ্ছে 2,34,000, তার মধ্যে বিগিনিং থেকে আমি ব্যাকআপ পেয়ে যাচ্ছি 36, সো বাকিটা 1,98,000 আমি পারচেজ করে নিব। অ্যান্ড এই সেম কনসেপ্টটা বা লজিকটা আমাদের প্রত্যেক কোয়ার্টারে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কত গ্রাম আলটিমেটলি কিনতে হবে। ফাইনালি আমরা দেখব যে প্রত্যেক গ্রামের প্রাইস কত। উপরে এখানে কোয়েশ্চেনে বলা আছে দ্য কস্ট অফ মাস্ক অয়েল ইজ $1.5 পার গ্রাম। তো প্রতি গ্রামের মাস্ক অয়েলের কস্ট হচ্ছে $1.5। তো এটা যেহেতু পার ইউনিট বা পার গ্রামের কস্ট, এটাকে আমরা 1.5 সব জায়গায় লিখব। লিখলাম, ঠিক আছে। এখন তাহলে আমরা কি পাবো? আমার এত গ্রাম দরকার, প্রতি গ্রামের প্রাইস এত, তাহলে টোটাল কত কস্ট হবে। ঠিক আছে, টোটাল আমার কস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল কত সেটা আমরা পেয়ে যাব। সো মাল্টিপ্লাই করতে হবে, 1 গ্রামের প্রাইস যদি 1.5 হয় 198,000 গ্রামসের প্রাইস কত হবে। সো এখানে 198 প্লাস হচ্ছে তার হাফ 99, সো 297। নেক্সট হচ্ছে 306 মাল্টিপ্লাইড, সরি হ্যাঁ মাল্টিপ্লাইড বাই 1.5, দ্যাট ইজ তার সাথে 153 প্লাস হবে, সো 459 আসতেছে, তাই না? 459 পাচ্ছি হোপফুলি। 420 এটার সাথে 1.5 মানে 2,10,000 যোগ হবে 630 পাচ্ছি। অ্যান্ড ফাইনালি 282 টাইমস 1.5 এটা কত হয় বলেন তো? 282 প্লাস 141 দিলে আমরা পেয়ে যাবো অ্যান্সার কত হয়। কেউ নাই বলার মতো? স্যার 423। 423 হয়, রাইট। আচ্ছা 282 টাইমস 1.5 423 হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়ালের পার কোয়ার্টারের কস্ট আসলে। ঠিক আছে, এখান থেকে আমরা টোটাল ইয়ারের ক্যালকুলেশন করতে পারবো। ইয়ারে হচ্ছে এগুলো সব অ্যাড করে দিবেন, জাস্ট কেয়ারফুল থাকতে হবে আমাদের আমাদের এন্ডিং আর বিগিনিং ভ্যালুগুলোর ব্যাপারে। সেটা আমি করে দিচ্ছি অবশ্য। স্যার লাস্ট লাইনটা আরেকটু বলে দেবে, কস্ট অফ মেটেরিয়ালস কস্ট অফ 297 কিভাবে পেলাম? 297, এই যে 198কে 1.5 দিয়ে যে মাল্টিপ্লাই করলাম আমরা, মানে 198,000 গ্রামস আপনার ম্যাটেরিয়াল কিনতে হবে, প্রতি গ্রামের কস্ট হচ্ছে 1.5, সো টোটাল 198,000 এর কস্ট কত হবে। এখানে দেখেন এই টাইমস দিয়ে কিন্তু আমি মেনশন করে দিয়েছি, টাইমস মানে মাল্টিপ্লাই করছি। ওকে, সো 198 ইন্টু 1.5 297 হবে। ঠিক আছে না ক্যালকুলেশন? ওকে, সো এবার
এবার স্যার আমরা টোটাল ইউনিটস অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল নিডেড এটা একটু আরেকবার বলবেন স্যার 2,34,000 এগুলো কেমনে আসছে? হ্যাঁ, এটা কিভাবে আসছে, টোটাল আপনার ডিরেক্ট ম্যাটেরিয়াল এই কোয়ার্টারে দরকার কত সেটা আমরা ফাইন্ড করার ট্রাই করছি। টোটাল আপনার ডিরেক্ট ম্যাটেরিয়াল এই কোয়ার্টারে কত দরকার বা নিডেড এটা আমরা খোঁজার ট্রাই করছি। সো কত নিডেড বা দরকার এটা আমরা কিভাবে পাবো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা এরিয়া আছে আমাদের। একটা এরিয়া হচ্ছে দেখেন প্রোডাকশনের এরিয়া, যে আমার প্রোডাকশনে কিন্তু লাগবে 1,80,000, অ্যান্ড আরেকটা এরিয়া হচ্ছে ব্যাকআপের এরিয়া, কত আপনি পরবর্তী কোয়ার্টারের জন্য স্টোর করবেন, কারণ এই ডিরেক্ট ম্যাটেরিয়াল অনেক সময় পাওয়া যায় না চাইলে, সো স্টোর করতে হবে। তার মানে এই 54,000 কিন্তু আপনি স্টোর করবেন পরের কোয়ার্টারের জন্য, 1,80,000 আপনি ইউজ করবেন প্রোডাকশনে। সো টোটাল দুইটা অ্যাড করে দিয়ে 2,34,000 আমরা পাচ্ছি টোটাল দরকার। আর 2,34,000 যেহেতু টোটাল দরকার, এখান থেকে আমরা 36,000 যেটা অলরেডি হাতে আছে শুরুতে ব্যাকআপ হিসেবে সেটা মাইনাস করে দিচ্ছি। মাইনাস করে 1,98,000 আমরা দেখতে পাচ্ছি যে এই বছর কিনতে হবে আসলে। ওকে, সো 1,98,000 গ্রাম কিনতে হবে, প্রতি গ্রামের কস্ট 1.5, সো টোটাল কেনার কস্ট হয়ে যাবে এই কোয়ার্টারে $297,000। ওকে, একই লজিকে আমাদের বাকি সবগুলো কোয়ার্টারে, যে আমাদের 2,70,000 প্রোডাকশনে দরকার আর 90,000 হচ্ছে ব্যাকআপ হিসেবে দরকার, সো দুইটাকে অ্যাড করে দেন, টোটাল আপনি 3,60,000 পেয়ে যাবেন কি ওই কোয়ার্টারের জন্য আলটিমেটলি কত দরকার। ঠিক আছে, এইভাবে আমরা পেয়েছি। সো এখানে ইয়ারের আমাদের টোটাল কত হবে একটু ক্যালকুলেট করি, 6 and 9 15 15 30 and 1 40 400। সো এইখানে আমাদের সাম হবে 400। তারপরে হচ্ছে এখানে কিন্তু পার ইউনিট 3 থাকবে, দুইটাকে মাল্টিপ্লাই করে দিলে আমরা পাবো এখানে 1.2 মিলিয়ন বা 1,200,000। এটাকে ডিলিট করে দিই, এগুলো আমরা বুঝে ফেলছি, কাজ নাই। ওকে, তারপরে দেখেন ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি এখানে কত হবে বলেন তো, এন্ডিং ইনভেন্টরিটা পুরো কোয়ার্টারের জন্য কত হবে? Sir, 42. ইয়েস, 42,000. রাইট, যেমনটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি, ইট উইল বি 42,000। সো আমাদের টোটাল প্রোডাকশনে দরকার 1,200 অ্যান্ড টোটাল ব্যাকআপ দরকার 42, সো দুইটা মিলে 1,242 হয়ে যাবে কি আমার টোটাল ডিরেক্ট ম্যাটেরিয়ালস নিডেড। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি বিগিনিং আমাদের এখানে কিন্তু 36 হবে, রাইট? বিগিনিং এখানে পুরো কোয়ার্টারের যে বিগিনিং, ঠিক আছে আমি হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি, এইখানে যে ফোর্থ কোয়ার্টারের লাস্টের এন্ডিং এটা কিন্তু পুরো ইয়ারের এন্ডিং, আর এখানে 36,000 পুরো ইয়ারের বা ফার্স্ট কোয়ার্টারের যে বিগিনিং সেটা হচ্ছে পুরো ইয়ারের বিগিনিং, এখানে চলে আসছে। এন্ডিং আর বিগিনিং মাথায় রাখবেন, কখনো সাম করা যাবে না, ঠিক আছে, কারণ এটা এই ইনফরমেশনগুলো হচ্ছে একটা পয়েন্ট অফ টাইমের ইনফরমেশন। যেটা আমার ফার্স্ট কোয়ার্টারের বিগিনিং মানে জানুয়ারি 1-এর বিগিনিং, সেটাই কিন্তু জানুয়ারি 1 হিসেবে পুরো বছরের বিগিনিং। আর যেটা ফোর্থ কোয়ার্টারের এন্ডিং 42,000, এটা ফোর্থ কোয়ার্টার মানে ডিসেম্বর 31-এর এন্ডিং, অ্যান্ড ডিসেম্বর 31-এর এন্ডিং মানে পুরো বছরের এন্ডিং। সো এগুলো কিন্তু প্লাস করে সাম করে বের করা যাবে না, এগুলো আমাদের পয়েন্ট অফ টাইমটাকে কনসিডার করতে হবে। ঠিক আছে, আফটার দ্যাট আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের বিগিনিং আছে $36,000, সো আমাদের কিনতে হবে এই বছর, পারচেজ করতে হবে কত, 1,206,000 গ্রামস। ঠিক আছে, এই 1,206,000 যে আমরা পেয়েছি, আপনারা এই চারটাকে যদি সাম করেন, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, এই একই অ্যান্সার পাবেন কিন্তু। ঠিক আছে, তাহলে সাম চারটা ভ্যালু করার চেয়ে বেটার আমরা একটা লাইনে ক্যালকুলেট করলে সময় বাঁচবে। অ্যান্ড ফাইনালি এখানে আমরা 1.5 দিয়ে দিব। সো ইভেনচুয়ালি আমাদের কস্ট অফ ম্যাটেরিয়ালস পুরো বছরে কত হচ্ছে পারচেজ করার কস্ট, সেটা আমরা পেয়ে যাব 1,206 যোগ 603, তাহলে 1,809 পেয়ে যাব হোপফুলি। 1,809 পেয়ে গেলাম। এখন আপনারা আবার যে কাজটা করবেন, যদি এই চারটা ভ্যালু এটাকে প্লাস করেন,
এটাকে এটাকে আর এটাকে, দেখবেন যে 1809 আসতেছে হোপফুলি, যদি আমার ক্যালকুলেশন আমি মুখে করেছি ঠিক থেকে থাকলে এটাই আসবে। জি স্যার 1809। রাইট, তাহলে এটাই হচ্ছে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়ালস বাজেট। ঠিক আছে, এটা হোপফুলি আমরা বুঝতে পেরেছি। আমরা এবার চলে যাচ্ছি ডিরেক্ট লেবার বাজেটে। ডিরেক্ট লেবার বাজেটে চলে যাচ্ছি, যেটা আমাদের বইয়ের এক্সারসাইজ 8.4। এখানে ডিরেক্ট লেবার সিম্পল, আপনি জাস্ট জানতে ইন্টারেস্টেড যে আপনার টোটাল ডিরেক্ট লেবারের কস্ট কত হবে এটাই। আর অবশ্যই লেবার হচ্ছে আমার প্রোডাকশন কস্ট, সো যতটুকু প্রডিউস করবেন ততটুকু লেবার বাজেট বা লেবার কস্ট হবে। দ্যাটস ওয়াই শুরুটা হচ্ছে প্রোডাকশন দিয়ে, সিম্পল লজিক। ওকে, আমরা তাহলে এখানে কোয়েশ্চেনটা পড়ি, চলেন। কোয়েশ্চেনে বলা হচ্ছে, দ্য প্রোডাকশন ম্যানেজার অফ রডেন কর্পোরেশন হ্যাজ সাবমিটেড দ্য ফলোয়িং ফোরকাস্ট। যখনই আমরা বাজেট নিয়ে কাজ করব, দেখেন এই শব্দগুলো খুব কমনলি ইউজ করা হবে, ফোরকাস্ট, এস্টিমেট, ঠিক আছে, এই শব্দগুলো আর কি, কারণ এগুলো ফিউচার রিলেটেড। সো এটা জাস্ট আমি ফোরকাস্ট করছি যে এতটুকু আমরা প্রোডাকশন করতে পারবো। সো ফোরকাস্ট অফ ইউনিটস টু বি প্রডিউসড বাই কোয়ার্টার ফর দ্য আপকামিং ফিসক্যাল ইয়ার। ওকে, বাই কোয়ার্টার মানে হচ্ছে এখানে আমাদের এক বছরে 4টা কোয়ার্টার হয়, সো Q1 Q2 Q3 Q4 দিয়ে দিয়েছে 4টা কোয়ার্টার, ঠিক আছে। অ্যান্ড এখানে ইউনিটস টু বি প্রডিউসড, ইউনিটস টু বি প্রডিউস দেওয়া আছে প্রত্যেক কোয়ার্টারে 8000, 6500, 7000, 7500। তারপরে বলে দিয়েছে আপনার ইনফরমেশন যে প্রত্যেক ইউনিট প্রডিউস করতে আমার যে টাইম লাগে সেটা হচ্ছে 0.35 ডিরেক্ট লেবার আওয়ার্স। ওকে, 0.35 আমার কত আওয়ার্স লাগে। এই আওয়ার্সের ইনফরমেশন কেন রেলিভেন্ট? কারণ নর্মালি আমরা যখন লেবারদেরকে পে করি, লেবারদেরকে কিন্তু পার আওয়ার বা আওয়ারলি বেসিসে পে করি, আমাদের দেশে যদিও করি না। ওকে, আমাদের গার্মেন্টসের কথা চিন্তা করে দেখেন তাদেরকে কে আওয়ার বেসিসে পে করে। এগুলো আমাদের যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আছে, স্পেশালি নর্থ আমেরিকান, ইউরোপিয়ান দেশগুলো, সেখানে আওয়ারলি ওয়েজেসের একটা ল আছে আর কি, সেই রেগুলেশন ফলো করে পার আওয়ার পেমেন্ট করতে হয়। ঠিক আছে, তো এই জন্য আমাদের পার আওয়ার যেহেতু $12 বলে দিয়েছে এখানে, সো কত আওয়ার কাজ করছে বা কত আওয়ার প্রতি ইউনিটে লাগে সেটাও কিন্তু দরকার, না হলে পেমেন্ট করা যাবে না। এইটুক ইনফরমেশন সিম্পলি আমাদের 4 লাইনের ইনফরমেশন দেওয়া আছে। তারপরে বলেছে কনস্ট্রাক্ট দ্য কোম্পানিজ direct labor budget for the upcoming fiscal year, assuming that the labor workforce is adjusted each quarter to match the number of hours required to produce the forecasted number of units produced. এখানে আমাদের ফোকাস করার মতো টার্মটা হচ্ছে অ্যাডজাস্টেড ইচ কোয়ার্টার। এই অ্যাডজাস্টেডের মানেটা হচ্ছে আপনার এখানে লেবারদেরকে হায়ার অ্যান্ড ফায়ারটা আপনি ইচ্ছামতো বা ফ্লেক্সিবল ওয়েতে করতে পারবেন। ওকে, কিভাবে? টু ম্যাচ দ্য নাম্বার অফ আওয়ার্স রিকোয়ার্ড, মানে আপনার যতটুক লেবার আওয়ার্স দরকার প্রোডাকশনে, সেই হিসেবে আপনি এমপ্লয়ীদের হায়ার করবেন। যদি প্রোডাকশন কমে যায়, লেবার আওয়ার্স দরকার হবে না, তাদেরকে রাখবেন না, ফায়ার করে দিবেন। আবার যখন দরকার তখন হায়ার করবেন, আবার ফায়ার করবেন। হ্যাঁ, তো ইন সিম্পল ওয়ার্ডস, যখন দরকার তখন তাদেরকে পাবেন। এই লজিকের উপর বেস করে আপনার ডিরেক্ট লেবার বাজেট করতে হবে। অ্যান্ড এই টেমপ্লেটটা খুবই সিম্পল আমাদের, জাস্ট এখানে খেয়াল করে দেখেন, রিকোয়ার্ড প্রোডাকশন ইন ইউনিটস কত দেওয়া আছে সেটাকে সবার আগে আমরা তুলে দিব। এখানে 8000, 6500, 7000 আর 7500 দেওয়া, এগুলোকে জাস্ট আমি বসিয়ে দিচ্ছি ফার্স্ট লাইনে। 8000, দেন হচ্ছে গিয়ে কত যেন ছিল, 6500, নেক্সটে আছে 7000, নেক্সটে আছে 7500। এটা আমরা পেয়ে গেলাম, পুরো ইয়ারেরটা আমরা শেষে আসতেছি। এখন দেখেন এতগুলো ইউনিট প্রডিউস করতে হবে, এখন আমাদের জানা দরকার যে প্রত্যেক ইউনিটে আমার পার ইউনিটে আমার কেমন সময় লাগবে। এটা কোয়েশ্চেনেই বলে দিয়েছে 0.35 লেবার আওয়ার্স লাগবে। সো এটা যেহেতু পার ইউনিট ভ্যালু, এটা আমাদের প্রত্যেক কোয়ার্টারে 0.35 আগে আমরা এইভাবে লিখব। ঠিক আছে, সো এটা লেখার পরে আমরা যে কাজটা করব, এক ইউনিটে যদি আমার 0.35 আওয়ার্স লাগে, তাহলে 8000 ইউনিটে আমার কত লাগবে? কেউ একজন বলেন তো 0.35 আওয়ার্স আসলে কত সময়, কত মিনিট? 35 মিনিট প্রবাবলি। নো,
0.35 আওয়ার্স 35 মিনিট কিভাবে হয়? 0.5 আওয়ার্সই তো 30 মিনিটস, তাই না? হাফ অ্যান আওয়ার আমরা যে বলি 30 মিনিটস না? তো 60 মিনিটস ইন্টু 0.5 দিলে কি পাই? 30 মিনিটস পাই। তাহলে 60 ইন্টু 0.35 দিলে আমরা 21 মিনিট পাচ্ছি। আসলে 0.35 আওয়ার্স কিন্তু 21 মিনিট। 0.35 আওয়ার্স বলা আছে, কিন্তু 35 মিনিটস আর 0.35 আওয়ার্স সেম না, কারণ এক ঘন্টায় আমার 100 মিনিট হয় না, 60 মিনিট হয়। তো এই জন্য 21 মিনিটস হবে, এটা কেয়ারফুল থাকবেন। ঠিক আছে, যাই হোক। তো আমাদের দেখেন প্রতি ইউনিটে 0.35 আওয়ার্স লাগে, তাহলে 8000 ইউনিটে আমার কত লাগবে এটা ক্যালকুলেট করে আমরা বের করি, চলেন। 8000 মাল্টিপ্লাইড বাই 0.35, এখানে 2800 হয়ে যাবে। দেন হচ্ছে এখানে 6500 মাল্টিপ্লাইড বাই 0.35, 2275 পাচ্ছি। দেন কোয়ার্টার 3-তে 7000 মাল্টিপ্লাইড বাই 0.35, 2450 পাচ্ছি। অ্যান্ড ফাইনালি ফোর্থ কোয়ার্টারে 2625 পাচ্ছি। ঠিক আছে, তার মানে আমাদের প্রোডাকশনের উপর বেস করে কত ঘন্টা এমপ্লয়ীদের দিয়ে কাজ করানো লাগবে সেটা আমরা একটা আইডিয়া পেলাম। নেক্সটে আমরা দেখব প্রতি ঘন্টার রেট কত, কোয়েশ্চেনে দেওয়া আছে 12। ওকে, সো এটাকে আমরা প্রতি ঘন্টার রেট হিসেবে প্রত্যেকটা কোয়ার্টার জন্য 12 বসাবো। ওকে, এই কাজ করার পর আমরা ফাইনালি আমাদের লেবার কস্ট কত হবে, টোটাল ডিরেক্ট লেবার কস্ট, সেটা ইজিলি বের করতে পারবো দুইটা মাল্টিপ্লাই করে, কারণ কাজ করতে হবে গিয়ে আমার 2800 আওয়ার্স, অ্যান্ড প্রতি আওয়ারের ওয়েজেস বা রেট হচ্ছে 12। সো টোটাল 2800 আওয়ার্সের কত হবে এটা আমরা দুইটা মাল্টিপ্লাই করলে পেয়ে যাব। সো 2800 টাইমস 12, 33600। এখানে পাবো 2275 টাইমস 12 ইকুয়ালস 27300। থার্ড কোয়ার্টারে 2450 টাইমস 12, 29400। and the last quarter 2625 times 12, 31500। and finally আপনি পুরো বছরের ক্যালকুলেশনটা দেখায় দিবেন। ওকে, সো পুরো বছরের আমাদের রিকোয়ার্ড প্রোডাকশন হচ্ছে গিয়ে 8000 প্লাস 6.5k প্লাস 7k প্লাস 7.5k, 29000 পুরো বছরে আমাদের রিকোয়ার্ড প্রোডাকশন ইউনিটস। পার ইউনিটে আমাদের টাইম রিকোয়ার্ড হচ্ছে 0.35 আওয়ার্স। সো 29000 টাইমস 0.35, 10150 পাবো, 10150। আপনি যদি এই চারটাকে অ্যাড করেন 2800, 2275, 2450, 2625, সেই 10150টাই আপনার অ্যান্সার আসবে। অ্যান্ড 10150 টাইমস 12, তাহলে টোটাল আমরা পেয়ে যাব হচ্ছে 10150 টাইমস 12, 121,800, 121,800। অ্যাগেইন আপনারা যদি এই চারটা ভ্যালুকে অ্যাড করেন 33,600, 27,300, 29,400 অ্যান্ড 31,500, এই একই অ্যান্সারটা পাবেন। সো এটা ছিল আমাদের ডিরেক্ট লেবার বাজেট, যেটা আমরা বলছি অ্যাডজাস্টেবল। ওকে, অ্যাডজাস্টেবলের মিনিংটা হচ্ছে যখন আপনার দরকার আপনি হায়ার করবেন, যখন দরকার নাই তখন তাকে আর রাখবেন না, ফ্লেক্সিবল একটা কন্ট্রাক্ট থাকবে। ওকে, ফ্লেক্সিবল কন্ট্রাক্ট, এটা হোপফুলি খুব ইজি ছিল, আমরা একবারেই বুঝে ফেলার কথা। আমরা সেকেন্ড রিকোয়ারমেন্টে এবার চলে আসি। সেকেন্ড রিকোয়ারমেন্টে কি বলছে একটু দেখি।
বলছে দ্য কোম্পানিজ ডিরেক্ট লেবার বাজেট ফর দি আপকামিং ফিসক্যাল ইয়ার প্রিপেয়ার করতে হবে অ্যাসিউমিং দ্যাট দ্য ডিরেক্ট লেবার ওয়ার্কফোর্স ইজ নট অ্যাডজাস্টেড ইচ ইয়ার। এই ইনফরমেশনটা রেলিভেন্ট যে ওয়ার্কফোর্স আসলে অ্যাডজাস্ট করা যাচ্ছে না, মানে ইচ্ছা মতো হায়ার ফায়ার করা যাচ্ছে না আসলে, বরং ইনস্টেড assume that the company's direct labor workforce consists of permanent employees. ওকে, ইচ্ছে মতো কেন অ্যাডজাস্ট করা যাচ্ছে না, কারণ তার ওয়ার্কফোর্সে কিছু পার্মানেন্ট এমপ্লয়িজ আছে। অ্যান্ড পার্মানেন্ট এমপ্লয়ি থাকা মানে হচ্ছে প্রোডাকশন যদি নাও হয়, কমও হয়, বা অনেক কম প্রোডাকশন হচ্ছে, তারপরও কিন্তু তাদেরকে একটা গ্যারান্টিড পেমেন্ট দিতে হবে আমাদের অফিস কর্মচারীদের মতো, রাইট? কোভিডে যখন আমাদের প্রোডাকশন বা সেলস বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু ইমিডিয়েটলি এমপ্লয়ীদেরকে ফায়ার করতে পারে নাই, তাদেরকে রাখা দরকার ছিল, আর মিনিমাম একটা পেমেন্ট তখনও কিন্তু দেওয়া লেগেছে। সো সিচুয়েশনটা এরকম। সো এখানে আমাদের কি হচ্ছে দেখেন, পার্মানেন্ট এমপ্লয়ি থাকার কারণে তাদেরকে কিন্তু গ্যারান্টি দেওয়া হচ্ছে একটা মিনিমাম পে বা লিস্ট পেমেন্টের। ওকে, দে উইল বি পেইড অ্যাট লিস্ট ফর 2600 আওয়ার্স অফ ওয়ার্ক ইচ কোয়ার্টার। ঠিক আছে, তার মানে হচ্ছে যদি কোনো কোয়ার্টারে আপনার ডিমান্ড অনেক কম থাকে, প্রোডাকশন অনেক কম থাকে, মাত্র 1000 ঘন্টা কাজ করালেই হচ্ছে, তারপর কিন্তু এই এমপ্লয়িরা বসে থাকলেও তাদেরকে পেমেন্ট 1000 ঘন্টার দিলে হবে না, 2600 ঘন্টারই দিতে হবে, কারণ তারা হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়ি। তাদেরকে এই পেমেন্টটা লিগালি বা ল দ্বারা বাইন্ড করে গ্যারান্টি দেওয়া হচ্ছে। ওকে, সো এটাই বলা হচ্ছে ইফ দ্য নাম্বার অফ রিকোয়ার্ড ডিরেক্ট লেবার আওয়ার্স ইজ লেস দেন দিস নাম্বার, লেস দেন মানে 2600 ঘন্টার চেয়ে যদি কমও হয়, তবুও কিন্তু তাদেরকে পেমেন্ট করতে হবে সেই 2600 আওয়ার্সের জন্যই এনিওয়ে। ওকে, আর যদি তারা 2600 ঘন্টার চেয়ে বেশি এক্সেস কোনো কাজ করে ফেলে কোনো কোয়ার্টারে, তাহলে তাদেরকে হচ্ছে কিছু হাই রেটে পে করতে হবে, সেটা হচ্ছে 1.5 টাইমস দ্য নর্মাল আওয়ারলি রেট। অ্যান্ড আমরা উপরে দেখেছি যে নর্মাল আওয়ারলি রেট হচ্ছে এখানে $12 পার আওয়ার, যেটা দিয়ে রিকোয়ারমেন্ট 1-এ ম্যাথ করেছি। সো এটার 1.5 টাইমস হয়ে যাবে আসলে আমাদের $18। ঠিক আছে, এটা কখন পে করতে হবে, যদি তারা এই 2600 ঘন্টা যে কাজ করার কথা বলা হচ্ছে তার চেয়ে এক্সেস বা অতিরিক্ত কাজ করে ফেলে তাহলে। ঠিক আছে, তাহলে এই সেকেন্ড যে সিচুয়েশন, এটা পুরোটাই হচ্ছে আমাদের আসলে রেগুলেশন দ্বারা বাউন্ড আর কি। হ্যাঁ, এখানে রেগুলেশন বা ল আছে দেখে ফিক্সড বাই ল ফলো করে আমাদের এই লেবার বাজেটটা করতে হবে। প্রথম বাজেটটা ছিল অ্যাডজাস্টেবল, যে আমাদের লিগ্যাল কোনো হেডেক নাই, আমার বেশি রিকোয়ারমেন্ট হলে বেশি এমপ্লয়িকে হায়ার করে কাজ করাবো, কম রিকোয়ারমেন্ট হলে কম কাজ করাবো। বাট এখানে রিকোয়ারমেন্ট কম হলেও মিনিমাম একটা পেমেন্ট করতে হবে, কারণ এটা আমার লেবার লতে বলা আছে। ওকে, এটা হচ্ছে সিচুয়েশন। তাহলে এখানে চলে আসি, এখানে দেখেন আমাদের টোটাল ডিরেক্ট লেবার আওয়ার্স যে অ্যাকচুয়াল আপ টু দিস পয়েন্ট, এটা কিন্তু আমরা অলরেডি ক্যালকুলেট করেছি এই জিনিসগুলো আর কি, 2800, 2275, 2450 আর 2625। ঠিক আছে, এটাকে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, আপনারা একটু ভেঙে ভেঙে অথবা ডিরেক্ট যেভাবে মন চায় ম্যাথ করতে পারবেন। ওকে, সো টোটাল ডিরেক্ট লেবার আওয়ার্স অ্যাকচুয়াল যেটা, এটা আমাদের এখানে হচ্ছে 2800, দেন এখানে হচ্ছে 2275, দেন এখানে হচ্ছে 2450, অ্যান্ড ফাইনালি এখানে 2625। ঠিক আছে, এগুলো আমরা কোত্থেকে পেলাম, সেই উপরে আর কি যতগুলো ইউনিট কোয়েশ্চেনে দেওয়া সেগুলোকে 0.35 দিয়ে মাল্টিপ্লাই করে পেলাম। এটা আপনারা ধরে নেবেন আর কি, আমাদের সময় কম, আমরা এগিয়ে যাচ্ছি একটু। এটা হচ্ছে অ্যাকচুয়াল। ঠিক আছে, আর টোটাল ডিরেক্ট লেবার আওয়ার্স লিগাল। ঠিক আছে, এই লিগাল জিনিসটা কি, লিগালটা হচ্ছে গিয়ে আপনার ল দ্বারা কতটুকু লেবার আওয়ার্স মাস্ট ফুলফিল আসলে করতে হবে, ওইটা আমাদের চিন্তা করতে হবে। ঠিক আছে, তো আমি এই লাইনটা আসলে এক্সট্রা হয়ে যাচ্ছে, এটা না রাখলেও হতো, তবুও রেখে দিচ্ছি। এটাকে আপনারা চাইলে ইগনোর করতে পারেন, ডিরেক্ট রেগুলার আওয়ার্স পেইডে চলে যাবেন আর ওভারটাইম আওয়ার্স পেইডে চলে যাবেন। ঠিক আছে, তাহলে আমি আচ্ছা এই লাইনটা করেই দেখাই, প্রবলেম নাই। এখানে দেখেন যদি 2600-র বেশি থাকে তাহলে সেটাই লিখতে হবে, 2800 আছে সেটাই লিখতে হবে। আর যদি 2275 থাকে তাহলে এখানে আসলে আমার 2600 লিখতে হবে। কিন্তু বলতে পারবেন কেন? কারণ স্যার লিগালি বাইন্ডেড। ইয়েস, লিগালি বাইন্ডেড। হ্যাঁ, এখানে লিগাল দ্বারা এই লাইনটা তাহলে আমরা রাখতে পারি, ওইটাকে ফলো করে একটু ভেঙে ভেঙে না হয় করলেন, কনফিউশন কম হবে।
এখানেও দেখেন 2600 কম, দ্যাটস ওয়াই আমাদের এখানে 2600 রাখতে হবে। অ্যান্ড ফাইনালি এখানে 2625 যদি বেশি থেকে থাকে তাহলে সেটাই হবে 2625 হবে। ওকে, তাহলে এখানে নোটিসেবল ফ্যাক্টর হচ্ছে লিগ্যাল আওয়ার্স আমরা কিভাবে ডিসাইড করব। যদি আমার মিনিমাম আওয়ার্সের চেয়ে বেশি হয় তাহলে সেটাই থাকবে, এইখানে দেখেন। আর এইখানে দেখেন যদি মিনিমাম আওয়ার্সের চেয়ে বেশি হয় সেটাই থাকবে। আর যদি কোনো কারণে মিনিমাম আওয়ার্সের চেয়ে কম হয়ে যায়, আমাদের কোয়েশ্চেনে বলা আছে যে মিনিমাম 2600 আওয়ার্সের জন্য তাদেরকে পে করতেই হবে। তো এটার চেয়ে কম আমরা সেকেন্ড কোয়ার্টার আর থার্ড কোয়ার্টারে দেখতে পাচ্ছি যে এখানে কম আছে, এখানেও কম আছে। তাহলে সেক্ষেত্রে যেটা কম সেটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে না, আমাদের মিনিমাম পেমেন্ট 2600ই করতে হবে ল অনুযায়ী। তো আমরা আগে এটাকে সেট করলাম এসে। ঠিক আছে, এটা হোপফুলি আমরা বুঝতে পেরেছি যে যদি মিনিমাম আওয়ার্সের চেয়ে বেশি হয় তাহলে সেটাই হবে, কম হলে মিনিমাম আওয়ার্সটাই হবে। ওকে, এরপরে এসে দেখেন আমরা যেটা উপরে খেয়াল করেছি, একটা হচ্ছে রেগুলার পেমেন্ট যেটা হচ্ছে 2600 আওয়ার্স পর্যন্ত এমপ্লয়িরা পাবে, আরেকটা হচ্ছে ওভারটাইম পেমেন্ট যেটা হচ্ছে 2600-র বেশি যদি কাজ করে ফেলে তাহলে পাবে। তো সেটা অনুযায়ী আমরা রেগুলার পেমেন্ট সবগুলোই কিন্তু 2600 লিখে দিব এখানে, সবগুলোই এখানে 2600 হয়ে যাবে। অ্যান্ড এখানেও 2600 হয়ে যাবে। কেন হয়েছে বুঝতে পেরেছেন? কারণ এমপ্লয়ীদের মিনিমাম কিন্তু 2600 আওয়ার্সের জন্য পেমেন্ট করতেই হবে, আর তাদেরকে 2600 আওয়ার্স পর্যন্ত রেগুলার পে করতে হবে, যেটা আমি এখানে পরে হাইলাইট করেছি $12, যেটা আমার কোয়েশ্চেনে দেওয়া আছে। ওকে, আর তারা যদি 2600-র বেশি ঘন্টা কাজ করে ফেলে তাহলে তাদেরকে ওভারটাইম পে করতে হবে, যেটা হচ্ছে $12 টাইমস 1.5, তাই না? 12 টাইমস 1.5 আমরা ডিসাইড করেছি 18 হচ্ছে, এটাকে আমি এখানে লিখে দিচ্ছি ইকুয়ালস 18। ঠিক আছে, সো ওভারটাইম এবার আমরা এসে দেখি ফার্স্ট কোয়ার্টারে কি কোনো ওভারটাইম আছে আসলে? জি স্যার 200 আছে কিন্তু। ওকে, কারণ অ্যাকচুয়ালি আওয়ার্স আমার কাজ করা লাগবে 2800, তার মধ্যে রেগুলার আওয়ার্স হচ্ছে 2600, সো ওভারটাইম হচ্ছে 200। সেকেন্ড কোয়ার্টারে এসে দেখি কাজ আসলে করছে 2600-র চেয়ে কম আওয়ার্স, তো তারা কিন্তু মিনিমাম 2600-র পেমেন্ট পাচ্ছে, এটাই হচ্ছে আমার রেগুলার আওয়ার্স, অ্যান্ড কোনো এক্সট্রা আওয়ার্স এখানে নাই, সো এখানে 0 হয়ে যাবে। কোয়ার্টার থ্রিতেও সেম, আমাদের যেহেতু লিগ্যাল আওয়ার্স 2600, তাহলে এখানে কোনো এক্সট্রা আওয়ার্স নাই, 0 হয়ে যাবে। অ্যান্ড কোয়ার্টার ফোরে লিগ্যাল আওয়ার্স হচ্ছে আমার 2625, তার মধ্যে রেগুলার আওয়ার্স হচ্ছে 2600, সো ওভারটাইম বা এক্সট্রা আওয়ার্স হয়ে যাবে শুধু 25। এটা বলেন সবাই ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব, $12 রেটে করে রেগুলার পেমেন্ট দিয়ে দিব। রেগুলার আওয়ার যেহেতু 2600, তাহলে $12 এক আওয়ারের হলে 26 আওয়ারের কত হবে সেটা আমরা এখন বের করতে পারবো। সো 2600 আওয়ার্স মাল্টিপ্লাইড বাই 12, 31,200 আসতেছে। ওকে, সো এখানে আমাদের 31,200 হবে। পরের কোয়ার্টারেও 31,200ই হবে। এটা হচ্ছে তাদের রেগুলার রেটে গ্যারান্টিড পেমেন্ট 31,200। যদি কোনো প্রোডাকশন নাও হতো তারা কিন্তু এই 2600 আওয়ার্সের জন্য $12 রেটে করে 31,200 এমপ্লয়িরা সবাই মিলে পেত। সো এটা আমাদের মিনিমাম গ্যারান্টিড পেমেন্ট হচ্ছে 31,200, যেটা রেগুলার রেটে। আর ওভারটাইম পেমেন্ট কত হয়ে যাবে সেটা হচ্ছে 18 রেটে যতটুকু ওভারটাইম করেছে। সো ফার্স্ট কোয়ার্টারে দেখেন ওভারটাইম করেছে 200 আওয়ার্স, পার আওয়ারে আমার পে করতে হবে 18, সো আমরা পেয়ে যাব 200 মাল্টিপ্লাইড বাই 18, 3600 আওয়ার্স, সরি $3600। কোয়ার্টার টুতে কোনো ওভারটাইম নাই, সো এখানে আমাদের ওভারটাইম পেমেন্ট 0 হবে। কোয়ার্টার থ্রিতেও কোনো ওভারটাইম নাই, ওভারটাইম পেমেন্ট 0 হবে। অ্যান্ড ফাইনালি কোয়ার্টার ফোরে আমার 25 আওয়ার্স হচ্ছে ওভারটাইম। ওকে, সো 25 আওয়ার্স ওভারটাইম মাল্টিপ্লাইড বাই প্রতি আওয়ারের যে ওভারটাইম পেমেন্ট 18, সেটা করলে 450 পাচ্ছি। সো এখানে 450 চলে আসছে। অ্যান্ড ফাইনালি আমরা কি করব, টোটাল ডিরেক্ট লেবার কস্টটা বের করে ফেলবো। টোটাল ডিরেক্ট লেবার কস্ট, টোটাল মিন্স আমাদের বোথ রেগুলার যেটা আর ওভারটাইম যেটা দুইটাকে সাম করলে আমরা পেয়ে যাব। সো
সো এখানে এই দুইটাকে অ্যাড করলে 34,800 আসবে, 34,800। দেন এখানে আমাদের আগের 31,200টাই থাকবে। কোয়ার্টার থ্রিতে আমার 31,200টাই থাকবে, অ্যান্ড কোয়ার্টার ফোরে এসে 31,200 প্লাস 450, 31,650 হবে, 31,650 হবে। ওকে, এটার ইয়ারটা আপনারা নিজেরা একটু ক্যালকুলেট করে নেবেন। আমাদের সময় যেহেতু ওভার হয়ে গেছে আজকের মতো, আমরা এখানে শেষ করে দিচ্ছি। কারো কোনো আর কোয়েশ্চেন অ্যাটেন্ডেন্স থাকলে বলেন, তারপর অ্যাটেন্ডেন্স। আজকের কন্টেন্টস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা ইস্যু আছে কিনা বলেন। যদি না থেকে থাকে ডেফিনেটলি এগুলো ম্যাথমেটিক্যাল জিনিস, অ্যাকাউন্টিংয়ের জিনিস, প্র্যাকটিস করবেন। ওকে, প্র্যাকটিস না করলে এক্সামে ব্ল্যাঙ্ক হবে। আছেন না আপনাদের মধ্যে একজন এক্সামে সব ব্ল্যাঙ্ক হয়ে গেছিল? আমাকে এসে বলছিলেন পরে। আচ্ছা,